আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, ওয়েলকাম টু এমএস মুভিন চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 9, 10 এবং ইন্টারে যারা সায়েন্সে পড়াশোনা করতেছেন তাদের জন্য রিয়েলি অনেক স্পেশাল একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে কোনো মুখস্থ নির্ভর ছাড়াই আমরা কেমিস্ট্রিটাকে এমন ভাবে পড়াবো যেটা দেখলে আপনার প্রতি কেমিস্ট্রির প্রতি যে একটা ভয়, সে ভয়টা দূর হয়ে যাবে, প্লাস কেমিস্ট্রিকে আপনি নতুন ভাবে ভালোবাসতে শিখবেন। তো বেশি কথা না বলে চলুন ক্লাসটা শুরু করা যাক। তো টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ক্লাসটা কি নিয়ে, কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক। এই পিওর বেসিকে আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাস কিংবা আমরা বিক্রিয়া সহজে কিভাবে করা যায় সবকিছু দেখবো একদম শুরু থেকে। যারা ক্লাস 6-এও পড়েন তাও এই পড়াটা বুঝতে পারবেন। তো আগে আমাদের জানতে হবে কেমিস্ট্রি জিনিসটা কি। তো কেমিস্ট্রি জিনিসটা কি, এর আগে আমাদের জানতে হবে কেমিস্ট্রি কি। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম ও পদার্থের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় কেমিস্ট্রি। বিজ্ঞানের শাখা। আগে আমাদের জানতে হবে বিজ্ঞান জিনিসটা কি। যেমন এই জায়গায় লিখে দিয়েছি, বিজ্ঞানকে যদি একটা গাছের সাথে তুলনা করেন তাহলে এই বিজ্ঞানের গাছের যেমন বিভিন্ন শাখা উপশাখা থাকে, যেমন বিজ্ঞানের বিভিন্ন শাখা থাকে। এই শাখার নাম ধরেন হচ্ছে আপনার পদার্থ বিজ্ঞান, এই শাখার নাম ধরেন আপনার জীব বিজ্ঞান, বা আরেকটা শাখার নাম ধরেন আপনার রসায়ন। এরকম বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখায় বিভক্ত, এবং এরকম অনেকগুলো শাখা উপশাখা আছে। যেমন বিজ্ঞানের কেমিস্ট্রি, এটা একটা বিজ্ঞানের শাখা। তো বিজ্ঞান জিনিসটা কি? বিজ্ঞান জিনিসটা হচ্ছে আপনি কোনো কিছু কি, কেন এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে জিনিসটা জানতে পারবেন সেটাই বিজ্ঞান। যেমন আপনি যেমন ধরলেন যে এই বোর্ড, এই বোর্ডটা কি, এই বোর্ডটা কি এটা জানার বিষয় না। বোর্ডটা কি, বোর্ডটা কিভাবে আসলো, বোর্ডটা কেন আসলো, কি কারণে আসলো, বোর্ডটা লেখার জন্য আসলো। বিজ্ঞান জিনিসটা কি বিভিন্ন অজানা জিনিস আর কি জানা, এই 3টা প্রশ্নের মাধ্যমে। তো আমরা জানতে পারলাম যে কেমিস্ট্রি পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। কেমিস্ট্রি বিজ্ঞানের একটা শাখা। তো আমাদের মনে একটা প্রশ্ন আসে না যে পদার্থ, এই পদার্থ জিনিসটা কি? যে ভাইয়া যে বললেন যে পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থ জিনিসটা কি? এই যে যেমন আমরা মানুষের কাছ থেকে শুনি, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, কিংবা আমরা খাবারের ভিতর লবণ দেই, খাবারের ভিতর যে লবণ দেই না, লবণ একটা পদার্থ। অক্সিজেন গ্রহণ করি, এটা একটা পদার্থ, শ্বাস নেই। আবার শ্বাস ত্যাগ করি কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে, এটা একটা পদার্থ। তারপর আপনার চিনি, চিনি একটা পদার্থ। এই যে এখানে লিখে রাখছি যে পদার্থ কি, পদার্থ আমরা যেগুলো শুনছি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, লবণ খাই, চিনি খাই, এগুলাই পদার্থ আর কি। তো পদার্থ নিয়ে আরো ডিটেলসে জানবো, জাস্ট এটুকু জেনে রাখেন যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, লবণ, চিনি, বা আপনার হাড়ি পাতিল, বা আপনার চেয়ার টেবিল, বোর্ড, এগুলো সবকিছুই কি এক একটা পদার্থ। তো পদার্থ আমরা দেখলাম যে অক্সিজেন একটা পদার্থ, লবণ একটা পদার্থ, কার্বন ডাই অক্সাইড একটা পদার্থ, চিনি একটা পদার্থ। অক্সিজেন কি, অক্সিজেন কি আমরা দেখতে পাই? কিন্তু লবণকে কিন্তু আমরা ঠিকই দেখতে পাই। আবার এমন পদার্থ আছে যেগুলো তরল টাইপের আর কি। এই হিসেবে পদার্থকে মোট 4 ভাগে ভাগ করা হয়েছে। আরেক ভাগ খুব ডিপলি পড়া, ওই ভাগে আমরা যাব না। 3 ভাগ নিয়ে আলোচনা করব। কি কি 3 ভাগ? একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, একটা হচ্ছে বায়বীয় পদার্থ। কঠিন পদার্থ কি? কঠিন পদার্থ যেগুলো শক্ত। কঠিন পদার্থের ভিতরে একটা কঠিন কঠিন ভাব চলে আসে না, মানে যেগুলো শক্ত পদার্থ এগুলো কঠিন পদার্থ। তারপর তরল পদার্থ গুলা কি কি? তরল পদার্থ গুলা হচ্ছে আপনার যেমন পারদ আছে না, যেগুলো হাতে নিলে গলে যায়, পানি হাতে নিলে গলে যায়, এরকম আর কি যেগুলা পদার্থ আছে মানে তরল টাইপের আর কি। এই পদার্থগুলাকে বলা হচ্ছে তরল। এবং বায়বীয় পদার্থগুলা কি? যেগুলো আমরা দেখতে পাই না, গ্যাস টাইপের, যেমন হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস। লবণ কি? কঠিন পদার্থ, কারণ লবণকে আমরা দেখতে পাই, এটা শক্ত আকারে থাকে, পানি তরল পদার্থ। তারপর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলাকে আমরা দেখতে পাই না, তার মানে এগুলা কি? বায়বীয় পদার্থ। তো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থের মধ্যে 3টা পার্থক্য আমরা দেখি। তো 3টা পার্থক্য কি কি? একটা হচ্ছে ভরের পার্থক্য, একটা আকারের পার্থক্য, একটা আয়তনের পার্থক্য। খেয়াল করে দেখবেন যে কঠিন পদার্থে ভর আছে, আকার আছে, আয়তন, 3টাই আছে কঠিন পদার্থের। কঠিন পদার্থ কিন্তু নির্দিষ্ট ভর আছে, যেমন লবণের নির্দিষ্ট ভর আছে না, যেমন 1 কেজি লবণ কিংবা হাফ কেজি লবণ। তাহলে এটা কি? একটা লবণের ভর আছে। আকার আছে না, লবণের নির্দিষ্ট আকার আছে না, লবণ দেখতে 4 কোনা, চিনি দেখতে 4 কোনা, কিংবা বোর্ড দেখতে আয়তক্ষেত্রের মতো, এরকম আর কি নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থে। আয়তন আছে, আয়তন মানে কঠিন পদার্থ জায়গা দখল করে না। যেমন চিনিকে যদি আপনি একটা বোর্ডের উপরে রাখেন তাহলে এটা কিছু জায়গা দখল করবে না, যেমন এই মার্কারটাকে বোর্ডের উপরে রাখলে এইটুকু একটা জায়গা দখল করতেছে না। তো কঠিন পদার্থের ভর, আকার, আয়তন সবই আছে। তরল পদার্থের ভর আছে, আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট আকার নেই। কি কারণে? কারণ তরল পদার্থ দেখবেন যে নির্দিষ্ট ভর আছে। তরল পদার্থ 1 লিটার পানি, এর একটা নির্দিষ্ট ভর না।
আয়তন আছে, তরল পদার্থকে যদি আপনি এখানে রাখেন তাহলে নির্দিষ্ট একটা জায়গা দখল করবে না, তার মানে আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থকে যদি আপনি একটা বোতলে রাখেন সে বোতলের আকার ধারণ করবে, আপনি যদি একটা বাটিতে রাখেন নির্দিষ্ট একটা বাটিতে রাখেন তাহলে সে বাটির আকার ধারণ করবে। তার মানে কি বোঝা যাইতেছে, তরল পদার্থের আকার নির্দিষ্ট আকার নেই। বায়বীয় পদার্থে কি আছে, বায়বীয় পদার্থের ভর আছে, আকার নেই, আয়তন নেই। তারপর চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো ভাইয়া আপুরো এখন আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। তো এই স্লাইডের কাজ কি, এই স্লাইডে আমরা দেখবো যে একটা পদার্থকে ভাঙলে কি কি পাওয়া যায়। এই জন্য আমরা একটা কি নিছি, একটা কঠিন পদার্থ নিছি, কঠিন পদার্থের নাম হচ্ছে আপনার লবণ। কারণ আমরা লবণকে ভাঙলে কি কি পাওয়া যায় সেটা আগে দেখবো। তো লবণের সংকেত কি, লবণের সংকেত হচ্ছে NaCl। এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া একটু আগে বললেন যে অক্সিজেনের সংকেত O2, বা সংকেত জিনিসটা কি এটাই তো আগে আমরা জানি না। কিছুক্ষণ পর বলবেন হাইড্রোজেনের প্রতীক বা সংকেত H2 বা H, তাহলে এগুলা জিনিসটা কি? এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবী বা এই পৃথিবীতে কতগুলো পদার্থ আছে বলতে পারবেন কেউ? এই পৃথিবীতে মোট পদার্থ আছে কিন্তু আপনার 118টা। 118টা পদার্থ আছে যেগুলোকে প্রকাশ করার জন্য বিভিন্ন সিম্বল দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এগুলা পরে বলতেছি, আগে বলি যে 118টার ভিতরে হচ্ছে 98টা যে আছে এই 92টা হচ্ছে আপনার প্রাকৃতিক এবং 26টা হচ্ছে আপনার ভুয়া, মানে এই কৃত্রিম তৈরি, মানে হচ্ছে আমাদের মানুষের তৈরি আর কি। 26টা পদার্থ আছে, সব মিলায় 118টা পদার্থ। তো এগুলো পদার্থের বিভিন্ন নাম আছে, যেমন অক্সিজেন একটা পদার্থের নাম, অক্সিজেন। হাইড্রোজেন একটা পদার্থের নাম। এগুলা কি আমরা প্রত্যেকবার লিখতে পারবো? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা বিভিন্ন, মানে মোট 118টা পদার্থ আছে। তো তাহলে এই 118টা পদার্থের ভিতরে এগুলোর নাম আছে আর কি। তো এগুলা পদার্থকে আমরা কি প্রতিবার বলতে পারবো? খুব কঠিন না। এই জন্য আমরা এটাকে প্রকাশ করার জন্য একটা সিম্বল ব্যবহার করি, এবং অক্সিজেনকে প্রকাশ করার জন্য আমরা O একটা সিম্বল ব্যবহার করি, হাইড্রোজেনকে প্রকাশ করার জন্য H একটা সিম্বল ব্যবহার করি। আরো সহজ করে যদি বলতে চাই, এই যে আমরা সংখ্যা পদ্ধতি যে পড়ি না, সংখ্যা, আমরা সংখ্যা বা আমরা সবজির দোকানে বা বিভিন্ন হিসাব নিকাশ করি, এগুলো করি কি জন্য? জাস্ট একটা পরিমাপ করার জন্য তো, তাই না? তো 1 2 3 4, 100 টাকা, 100 টাকা, এগুলা প্রকাশ করার জন্য আমরা একটা সিম্বল ব্যবহার করি না? এককে আমরা প্রকাশ করার জন্য এই একটা সিম্বল ব্যবহার করি না? এটা দ্বারা আমরা এখন কি বুঝি? এটা একটা 1 বা 2, এটাকে প্রকাশ করার জন্য আমরা সিম্বল ব্যবহার করি না এরকম 2। তেমনই কেমিস্ট্রি ক্ষেত্রে অক্সিজেন, হাইড্রোজেন এগুলো তো বড় নাম, এগুলাকে প্রকাশ করার জন্য একটা সিম্বল তৈরি করা হয়, সিম্বল ব্যবহার করি। এই সিম্বলের বাংলায় হচ্ছে কি? প্রতীক। আপনাকে কেউ যদি বলে প্রতীক কি, তাহলে আপনি কি বলবেন? এই যে আমরা অক্সিজেনকে প্রকাশ করার জন্য যে O ব্যবহার করি, হাইড্রোজেনে প্রকাশ করার জন্য যে H ব্যবহার করি, যেমন ভাবে সংখ্যা পদ্ধতি 1 কে প্রকাশ করার জন্য 1, 2 কে প্রকাশ করার জন্য যে 2 ব্যবহার করি, এই যে প্রতীকগুলোকে যে ব্যবহার করি এগুলাকে বলা হয় হচ্ছে সিম্বল, এবং এই যে সিম্বল ব্যবহার করি এগুলাকে বলা হয় হচ্ছে প্রতীক। তো এখন প্রতীকের ভিতরে আর কোনো সমস্যা থাকবে? আশা করি কোনো সমস্যা থাকবে না। এখন আমরা সংকেত নিয়ে বলি। সংকেত জিনিসটা কি? সংকেত জিনিসটা হইতেছে আপনার কোন পদার্থ পরিবেশে যে অবস্থায় থাকে, যেমন পরিবেশে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে 7টা মৌল দেখতেছেন, এই 7টা মৌল পরিবেশে 2 আকারে থাকে, মানে এটা সমযোজী, এটা একটা বন্ধনে থাকে আর কি। মানে একটা অক্সিজেনের সাথে আর একটা অক্সিজেন পরিবেশে এই অবস্থায় থাকে, বাট একটা সোডিয়ামের সাথে কিন্তু সোডিয়াম পরিবেশে এই অবস্থায় থাকে না। একটা মৌল পরিবেশে যে অবস্থায় থাকে তাদেরকে বলা হয় হচ্ছে আপনার সংকেত। এখন অনেকেই বলতে পারবেন যে সোডিয়াম যেহেতু পরিবেশে ডাবল আকারে থাকে না, বা O2 বা N2, O2 F2 Cl2 Br2 এরকম আকারে থাকে না, কিন্তু পরিবেশে তো সোডিয়াম NaCl আকারে থাকতে পারে। এটা যারা অ্যাডভান্স পড়াশোনা করছেন তাদের জন্য, তো এই আকারে তো থাকতে পারে। তাদের জন্য বলে রাখি, পরিবেশে বিভিন্ন যে মৌলগুলো আছে তারা কিন্তু উত্তেজিত অবস্থায় থাকে, সব মৌলই চায় নিষ্ক্রিয় হইতে, এই জন্য তারা একজনের সাথে আরেকজন যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে বিক্রিয়া তৈরি করে। এগুলা যারা অ্যাডভান্স পড়ালেখা করে তাদের জন্য বললাম আর কি। তো এগুলা কিন্তু পরিবেশের সিঙ্গেল অবস্থায় থাকে, কিন্তু উত্তেজিত হওয়ার কারণে একটার সাথে আরেকটা, একটা ধাতুর সাথে একটা অধাতু লেগে যায়। ধাতু অধাতু নিয়ে পরে বলবো, আগে আপাতত এটুকু বলে রাখেন যে প্রতীক এবং সংকেতের মধ্যে আপনার ডাউট ক্লিয়ার হয়েছে কিনা। প্রতীক কি? প্রতীক হচ্ছে একটা মৌলের বা একটা পদার্থের প্রকাশ করার জন্য যে সিম্বল ব্যবহার করা হয় তাই প্রতীক। আর সংকেত হচ্ছে একটা মৌল পরিবেশে যে অবস্থায় থাকে, পরিবেশে হাইড্রোজেন কিন্তু H আকারে থাকবে না,
সোডিয়াম Na আকারে থাকবে, এটা উত্তেজিত অবস্থা থাকবে, আরেকজনের সাথে মিলিত হয়ে NaCl বা লবণ তৈরি করবে। কিন্তু হাইড্রোজেন কিন্তু একটা H আকারে থাকবে না, হাইড্রোজেন H2 আকারেই থাকবে। বিক্রিয়া করার সময় এগুলো আলাদা হিসাব হবে আর কি। তো হাইড্রোজেন পরিবেশে H2 আকারে থাকবে, এরকম 7টা যে মৌল লিখে দিচ্ছে এগুলা পরিবেশে অবস্থায় থাকে। এগুলা যদি প্রতীক বলতে বলে তাহলে কিন্তু হাইড্রোজেনের প্রতীক হবে খালি H, যদি সংকেত বলতে বলে H2। এরকম যদি আপনার কাছে যদি সোডিয়ামের প্রতীক বলতে বলে Na, সংকেত বলতে বললে কি হবে, এটার সংকেত হবে Na। বুঝতে পারছেন জিনিসটা? তার মানে প্রতীক হচ্ছে আপনার যে কোনো একটা সিম্বল, কোনো পদার্থকে প্রকাশ করার জন্য যে কোনো একটা সিম্বল ব্যবহার করি তাই প্রতীক। এবং সংকেতকে প্রকাশ করার জন্য সংকেত কি, সংকেত হচ্ছে পরিবেশে যে অবস্থায় থাকে, পরিবেশে এই 7টা বাদে বাকি সবাই সিঙ্গেল অবস্থায় থাকে। এবং এই 7টা সংকেত হচ্ছে এটা, এই 7টার প্রতীক কিন্তু আবার H, Na, O প্রতীক কিন্তু আবার H বা N, নাইট্রোজেন বা অক্সিজেনের O এরকম থাকে আর কি। তো সংকেত ও প্রতীক আমরা জানতে পারলাম। তো এতক্ষণ আমরা প্রতীক এবং সংকেত দেখলাম, তাহলে NaCl এটা কি, হচ্ছে লবণের একটা প্রতীক। তো NaCl ও লবণ, এই লবণকে ভাঙলে আমরা কি পাই, লবণকে ভাঙলে আমরা অণু পাই। যেমন একটা লবণের দানা নিন, লবণকে যদি আমরা আপনারা জুম করেন মানে অনেক বড় করেন, জুম মানে তো বুঝেনি, এটা না বোঝার কি আছে, অনেক বড় করেন, তো জুম করে কি দেখতে পারবেন, জুম করে দেখতে পারবেন যেমন এই যে NaCl আছে, একটা N এর চারপাশে কিন্তু 7টা করে Cl ঘোরাঘুরি করে মেবি, তারপর এখানে 7টা করে ক্লোরিন ঘোরাঘুরি করে, কিন্তু বন্ধন গঠন করে কার সাথে, জাস্ট একটার সাথে। এবং একটা ক্লোরিনের চারপাশে অনেকগুলো সোডিয়াম ঘোরাফেরা করে, 7টা সোডিয়াম ঘোরাফেরা করে, সোডিয়াম সোডিয়াম, কিন্তু বন্ড গঠন করে কার সাথে, একটার সাথে। এই জিনিসটা কি বুঝাইলেন ভাইয়া? এই জিনিসটা হচ্ছে একটা সোডিয়াম যার চারপাশে কিন্তু 7টা করে ক্লোরিন পদার্থ থাকে, এবং এর চারপাশে ক্লোরিন পদার্থ থাকে 7টা, কিন্তু বন্ধন গঠন করে একটার সাথে, বন্ধন গঠন করে NaCl তৈরি করে। এবং একটা ক্লোরিনের চারপাশে 7টা করে সোডিয়াম থাকে, একটার সাথে গঠন করে, মেবি 7টার সাথে আর কি, একটার সাথে ভুলে গেছি অবশ্য, একটার সাথে বন্ধন গঠন করে, এরকম করে বিভিন্ন একটা বড় একটা পদার্থ তৈরি করে, যেগুলোকে আমরা এক দানা একটা লবণ বলি। তো এরকম সবচেয়ে জুম করে আপনারা জাস্ট এইটুক নিয়ে আসেন আর কি, একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন নিয়ে আসেন, একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন নিয়ে আসছেন না, একটা সোডিয়াম এবং একটা ক্লোরিন, এটা প্লাস মাইনাস, তাহলে এটাকে কি বলা হয়, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে একটা একটা জাস্ট সিম্বলটা নিলেন, এই সিম্বলটা কি বলা হয়, হচ্ছে অণু। মানে একটা সোডিয়ামের চারপাশে অনেকগুলো ক্লোরিন আছে এবং একটা ক্লোরিনের চারপাশে অনেকগুলো সোডিয়াম আছে, এবং সোডিয়াম একটা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে, বাকি 6টার সাথে করে না, বাকি 6টার সাথে আবার আরো 7টা করে সোডিয়াম ঘোরাফেরা করে। তো এই যে একটা যে বন্ধন গঠন করছে, এই একটাকে আমরা জাস্ট আলাদা করে নিয়ে আসছি, এই একটাকে আলাদা করে নিয়ে আসছিলাম না, এই একটাকেই আমরা জাস্ট অণু বলবো। এখন আমরা অণুর সংজ্ঞা টঙ্গার দিকে যাব না, তবে অণু যে বানাইলাম এবং অণুকে যদি আপনারা জুম করেন তাহলে সোডিয়ামকে আপনারা আলাদাভাবে দেখতে পারবেন এবং ক্লোরিনকে আলাদাভাবে দেখতে পারবেন। এই জন্য লিখে রাখছি, সোডিয়ামকে আলাদা ও ক্লোরিনকে আলাদাভাবে দেখতে পারবেন। সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদাভাবে যে দেখতে পারলেন না, এবং সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, এই দুটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, এবং অনেকগুলো অণু মিলিত হয়ে একটা সোডিয়াম একটা পদার্থ তৈরি হয় আর কি, একটা লবণ বা একটা পদার্থ তৈরি হয় আর কি। কারণ পরমাণু পাইলাম, তাহলে সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু। এরপর আমরা কি করছি, পরমাণুকে জুম করছি, পরমাণুকে জুম করে কি পাবো, ইলেকট্রন প্রোটন নিউট্রন। তার মানে এটা একটা পরমাণু, এটাকে যদি আমরা জুম করি প্রোটন নিউট্রন ইলেকট্রন পাবো। এখন আমরা একটু বোর পরমাণুর মডেলটা একটু দেখি। বোর পরমাণু মডেল, বোর কি বলছিলেন, যদি এটা রাদারফোর্ড বলছিলেন যে একটা পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং এর চারপাশে বিভিন্ন কক্ষপথ থাকে এবং কক্ষপথে বিভিন্ন জায়গায় ফাঁকা। নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের ভেতর এই যে ভিতরে যে একটা অংশ থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন, এবং বাইরে থাকে হচ্ছে বিভিন্ন ইলেকট্রন, এবং এগুলোকে বলা হচ্ছে বিভিন্ন শক্তি স্তর। জিনিসটা একটু ক্লিয়ার করি, একটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন ও প্রোটন থাকে। নিউট্রন আর প্রোটনের যে ভরটা সেটাই হচ্ছে আপনার কিন্তু মেইন ভর, এবং বাইরে থাকে বিভিন্ন ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন থাকে এবং বাইরে শক্তি স্তর থাকে। এটা একটা পরমাণু। পরমাণুর ভিতরে আমরা কি থাকে দেখতে পারলাম, কেন্দ্রে থাকে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতর থাকে নিউট্রন এবং প্রোটন। এই নিউট্রন আর প্রোটনের ভরই হচ্ছে নিউক্লিয়াসের ভর। যেমন আমরা এই যে বোর্ডের যে একটা ভর আছে, ভর দেখতে পাচ্ছি না, এই বোর্ডের যে একটা নির্দিষ্ট একটা ভর আছে, বোর্ডের ভরের সাথে কি আপনার মোবাইলের ভর কি মিলে যায় না? কারণ বোর্ডের ভিতর অনেকগুলো পরমাণু আছে, অনেকগুলো পরমাণুর ভিতর নিউক্লিয়াসের যে ভরটা আছে এটাই তো মেইন ভর। অনেকগুলা নিউক্লিয়াসে ভর মিলে কিন্তু পুরো একটা ভর তৈরি হয়েছে, তাই না?
এখন বুঝছেন যে এটার ভর আসলে কোত্থেকে আসলো, এটা ভর এত কেজি, এগুলা কোত্থেকে আসলো। এগুলা মেইন কারিগরি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যে নিউট্রন এবং প্রোটনের যে ভরটাই আছে, এরকম করে অনেকগুলো নিউট্রন আর প্রোটনের ভর মিলে কিন্তু এই বোর্ডের একটা ভর তৈরি হয়। তারপর শক্তি স্তর, তারপর ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে থাকে, বিভিন্ন শক্তি স্তরে থাকে। শক্তি স্তর বিভিন্ন মাঝখানে বিভিন্ন জায়গায় ফাঁকা। এই যে নিউট্রন এবং প্রোটনের সবগুলো পরমাণু কি নিউট্রন এবং প্রোটনের ভর সমান? অবশ্যই না। তো এগুলো জানতে হলে আমাদের অবশ্যই পেরিওডিক টেবিল সম্পর্কে জানতে হবে। তো চলুন পেরিওডিক টেবিল সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি।